আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। স্কুল অফ এক্সিলেন্সের আজকের এই জিএসটি ভুক্ত কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমরা দেখব গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভুক্ত 24-25 সেশনে তোমাদের ইংরেজিতে যে প্রশ্নগুলো এসেছে এবং কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে আমরা সেগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। এবং আমি 23-24 সেশনের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম। এবং তোমরা যদি ক্লাসে থাকো এবং ক্লাসগুলো ভালোভাবে একটু অ্যানালাইসিস করে পড়তে পারো, তোমাদের সফলতাও আমাদের মতো অনবদ্য হবে। তো আমরা একটু দেখি, প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য ছিল সেটা হচ্ছে প্রিপোজিশন থেকে। প্রথম প্রশ্নটা ছিল আমাদের কোথা থেকে? প্রথম প্রশ্নটা ছিল আমাদের প্রিপোজিশন থেকে। তো প্রিপোজিশন থেকে যে প্রশ্নটা ছিল যে হি ওয়াকড ড্যাশ দ্য স্ট্রিট উইদাউট লুকিং। আচ্ছা, রাস্তায় হাঁটাচলা করা অর্থে আমরা দুইটা প্রিপোজিশন ব্যবহার করে থাকি। রাস্তা হাঁটাচলা করার অর্থে কয়টা? দুইটা প্রিপোজিশন ব্যবহার করে থাকি। প্রথমেই ওভারটা আর হচ্ছে অ্যাবভ, এই দুইটা বাদ যাবে, কারণ এই দুইটা আসলে রাস্তায় হাঁটাচলা করার অর্থে ব্যবহার করা হয় না। করা হয় কোনটা? অন আর হচ্ছে অ্যাক্রস। এই বাক্যের কনটেক্সট অনুযায়ী আমার আসলে অন বসবে নাকি অ্যাক্রস বসবে সেটা আমাকে বাক্যের একটু অর্থের সাথে একটু মিলিয়ে দেখতে হবে। খেয়াল করো, অন আমরা কখন ব্যবহার করি? অন ব্যবহার করি হচ্ছে অ্যালং অর্থে। অ্যালং অর্থে অর্থাৎ কোনো একটা রাস্তার পাশ দিয়ে চলাচল করা অর্থে, কোনো একটা রাস্তার কি দিয়ে? পাশ দিয়ে চলাচল করা অর্থে আমরা অ্যালংটা ব্যবহার করে থাকি বা অন ব্যবহার করে থাকি। অ্যাক্রস ব্যবহার করি কোন অর্থে? অ্যাক্রস ব্যবহার করি যখন কেউ অসচেতনভাবে রাস্তা পারাপার হয়। যখন কেউ অসচেতনভাবে রাস্তা পারাপার হচ্ছে, অর্থাৎ সচরাচর রাস্তা পারাপার করা অর্থে আমরা কি ব্যবহার করি? অ্যাক্রস ব্যবহার করি। এখন আমরা যদি প্রশ্নের দিকে একটু লক্ষ্য করি যে স্ট্রিট উইদাউট লুকিং, ড্যাশ দ্য স্ট্রিট উইদাউট লুকিং, অর্থাৎ এই প্রশ্নের কনটেক্সচুয়াল মিনিংটা হচ্ছে যে হি রাস্তাটা পার হচ্ছে কোনো দিকে না তাকিয়ে। সে যখন কোনো দিকে না তাকিয়ে রাস্তাটা পার হবে তখন সেই অর্থে, রাস্তা পারাপার করা অর্থে আমরা ব্যবহার করব কি? অ্যাক্রস। আর যদি পাশ দিয়ে চলাচল করা বুঝাইতো তখন আমরা অ্যালং ব্যবহার করতে পারতাম, আর অ্যালং অর্থে অন ব্যবহার করতে পারতাম। দ্বিতীয় যে প্রশ্নটা তোমাদের জন্য ছিল সেটা হচ্ছে ভোক্যাবস থেকে। দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে আমাদের ভোক্যাবুলারি থেকে। এই প্রশ্নটা ছিল হচ্ছে কি, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এক্সপান্ড? এক্সপান্ড শব্দের অ্যান্টোনিমটা তোমরা জানতে চেয়েছে। খেয়াল করো, আমরা যদি অপশনের দিকে একটু লক্ষ্য করি, এনলার্জ মানে কি? এনলার্জ মানে কোনো কিছু বৃদ্ধি করা, ইনক্রিজ মানে কোনো কিছু বৃদ্ধি করা, লেনদেন মানেও কোনো কিছু কি করা? বৃদ্ধি করা। শ্রিঙ্ক মানে কি? শ্রিঙ্ক মানে হচ্ছে কোনো কিছু সংকুচিত করা, কোনো কিছু সংকুচিত করা বা কোনো কিছু কি করা? বা কোনো কিছু হ্রাস করা, কোনো কিছু হ্রাস করা। এক্সপান্ড মানে কি? এক্সপান্ড মানে হচ্ছে কোনো কিছু কি করা? বৃদ্ধি করা। তাহলে এই যে বৃদ্ধি করার অ্যান্টোনিম আমাদের কি হবে? বৃদ্ধি করার অ্যান্টোনিম হবে কোনো কিছু হ্রাস করা। তাহলে উত্তরটা হবে সি নাম্বারটা, শ্রিঙ্ক। আচ্ছা, তৃতীয় যে প্রশ্নটা ছিল, সে টার্ন অ্যান্ড মেড হার ওয়ে হোমওয়ার্ড, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে আমাদের প্রশ্নটা ছিল। পার্টস অফ স্পিচ থেকে প্রশ্নটা ছিল। এবং পার্টস অফ স্পিচ থেকে যে প্রশ্নটা ছিল যে তার হোম ওয়ার্ড, এই ওয়ার্ডটা এই বাক্যে, হোম ওয়ার্ডটা বাক্যে কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয়েছে? খেয়াল করো, এখানে সি টার্ন মানে সে হচ্ছে কোনো একটা দিকে মোড় নিল, টার্ন করলো, অ্যান্ড মেড হার ওয়ে হোমওয়ার্ড, তার যে যাত্রাপথটা সেটা বাড়ির দিকে নিয়ে গেল। তাহলে খেয়াল করো, কোথায়, খেয়াল করো কয়েকটা প্রশ্ন, কোথায়, কখন, কিভাবে, কেন। কোথায়, কখন, কিভাবে, কেন, এইগুলা দ্বারা প্রশ্ন করে তুমি যখন কোনো কিছু উত্তর পাবা তখন সেটাকে বলা হবে কি? সেটাকে বলা হবে অ্যাডভার্ব। সেটাকে কি বলা হবে? অ্যাডভার্ব। এখানে একটু প্রশ্ন করো যে সে মোড় নিল এবং সে কোন দিকে গেল? তার হোমওয়ার্ডের দিকে গেল। এই যে মেড হার ওয়ে, এটা হচ্ছে এই বাক্যের একটা ভার্ব ফ্রেজ। কি ফ্রেজ? এটা একটা ভার্ব ফ্রেজ। এই ভার্ব ফ্রেজটাকে মডিফাই করছে হচ্ছে আমার হোমওয়ার্ড শব্দটা। অর্থাৎ নাউন প্রোনাউন ব্যতীত যে সকল পার্টস অফ স্পিচকে কেউ যদি মডিফাই করে তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে অ্যাডভার্ব বলি। সেজন্য এই হোমওয়ার্ড শব্দটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপরে খেয়াল করো চতুর্থ প্রশ্ন, বাই দ্য টাইম দে অ্যারাইভ ড্যাশ। এই প্রশ্নটা মেইনলি আমাদের রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসা, এবং রাইট ফর্ম অফ ভার্বের ভিতর আমরা বেশ কয়েকটা জিনিস ইনক্লুড করে থাকি। তার ভিতর একটা জিনিস হচ্ছে কি? টেন্স। আমরা টেন্সের ভিতর থেকে এই প্রশ্নটা আমাদের এসেছে। খেয়াল করো, বাই দ্য টাইম অর্থাৎ বাই প্লাস টাইম, কি? বাই প্লাস টাইম যুক্ত কোনো ফ্রেজের ক্ষেত্রে, বাই প্লাস টাইম যুক্ত ওয়ার্ডের ক্ষেত্রে আমরা যে টেন্সটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। কি টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। এটা কি অর্থে ব্যবহার করা হয়? খেয়াল করো, ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে, কি? ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের ভিতরে তুমি একটা কাজ সম্পাদন করে থাকবা।
তুমি একটা কোনো কাজ সম্পাদন করে থাকবা ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ের ভিতরে, এই অর্থে আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা ব্যবহার করে থাকি। যেমন ধরো 2041 সালের ভিতর বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে, এরকম একটা কথা আমরা খুব প্রচলিত শুনতাম, তাই না? তাহলে খেয়াল করো 2041 সাল ভবিষ্যতের একটা সময়, তার ভিতরে অর্থাৎ তার মধ্যে এই স্মার্ট বাংলাদেশ তৈরি করার কাজটা সম্পাদন করা হবে। যে ভবিষ্যতের কোনো একটা কাজ সময়ের ভিতরে বা সময়ের আগেই যখন কোনো একটা কাজ সম্পাদন করা হবে তখন সেটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স অনুযায়ী রূপান্তর করব। এখানেও ঠিক একইভাবে খেয়াল করো, বাই দ্য টাইম দে অ্যারাইভ, মানে তারা আসার পূর্বে, বাই দ্য টাইম দে অ্যারাইভড ড্যাশ হ্যাভ লেফট, মানে কেউ তার হচ্ছে রাস্তাটা বা ধরো যে বাসাটা ত্যাগ করে থাকবে। সেই অর্থে খেয়াল করো বাই প্লাস টাইম রয়েছে না এখানে, বাই প্লাস টাইম দে অ্যারাইভ, টাইমটা কি? টাইমটা হচ্ছে তাদের আসার সময়, ঠিক আছে? বাই প্লাস টাইম, বাই প্লাস টাইম থাকলে ফিউচার পারফেক্ট টেন্স কোথায় আছে? এখানে নাই, এখানে নাই, এখানে নাই, আছে হচ্ছে শুধু এই নাম্বারটা, হি উইল হ্যাভ লেফট, অর্থাৎ সে আসার পূর্বে, যে ভবিষ্যতে সে আসবে, তারা ভবিষ্যতে আসবে, তারা আসার পূর্বেই সে লেফট করবে, তারা হচ্ছে স্থানটা ত্যাগ করবে। তো এরকম ভবিষ্যতে কোনো কাজ করার, যখন ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো কাজ সম্পন্ন হবে তখন সেটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স দিব। 5 নম্বরটা খেয়াল করো, 5 নম্বরটা আমাদের খুবই পরিচিত একটা টপিক, সেটা হচ্ছে ভয়েস থেকে প্রশ্নটি এসেছে, এবং ভয়েস থেকে প্রশ্ন আসার ক্ষেত্রে আমরা সাধারণত খুবই সহজ নিয়মগুলাই চলে আসে, কিন্তু এবছরে একটা ব্যতিক্রম নিয়ম এসেছে, সেটা হচ্ছে রিকমেন্ডেড শব্দের সাথে আইএনজি যুক্ত যে ওয়ার্ডের ব্যবহারটা, ঠিক আছে? তোমরা কয়েকটা ওয়ার্ড মাথায় রাখবা, যে ওয়ার্ডগুলো পেলে তোমরা একটু অন্যরকমভাবে চিন্তা করবা ভয়েসের অ্যান্সার করার সময়। খেয়াল করো, যদি তুমি কখনো পাও অ্যাডভাইস, কি যদি কখনো পাও অ্যাডভাইস, যদি কখনো পাও ইনসিস্ট, যদি কখনো পাও রিকমেন্ডেড, এই যে রিকমেন্ডেড শব্দটা, আবার যদি কখনো পাও সাজেস্ট, যদি কখনো পাও সাজেস্ট এবং তারপরে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? এইরকম কোনো একটা অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাডভাইস, ইনসিস্ট, সাজেস্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে তুমি যদি প্যাসিভ করতে চাও, তুমি কি করতে চাও? যদি প্যাসিভ করতে চাও, তোমার কাজ হবে কি? তোমার কাজ হবে এই যে ওয়ার্ডটা লেখা হলো, প্যাসিভ করার ক্ষেত্রে, আচ্ছা এখানে ইরেজার আমরা দেখি, প্যাসিভ করার ক্ষেত্রে যে ওয়ার্ডটা লেখা হলো এটা হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে, এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে, আইএনজি। ওকে, তাহলে আমরা যখন প্যাসিভ অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভে আনবো, প্যাসিভের ক্ষেত্রে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে ওয়ার্ডগুলো অ্যাডভাইস, ইনসিস্ট, সাজেস্ট, এদের পরে একটা দ্যাট আনতে হবে। কি আনতে হবে? এদের পরে একটা দ্যাট আনতে হবে, দ্যাটের পরে আমাদেরকে অবজেক্ট দিতে হবে, তারপরে আমাদেরকে শুড বি প্লাস V3 দিতে হবে, যেমন ধরো দ্য অথরিটি রিকমেন্ডেড ওয়ারিং ফর্মাল অ্যাটায়ার। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি? এই যে এই অবজেক্টটাকে আমাদের আগে সাবজেক্টে রূপান্তর করতে হবে। তাহলে ওয়ারিং ফর্মাল অ্যাটায়ার অথবা দ্য অথরিটি, হ্যাঁ, এখানে যেটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টটা এখানে বসাও, তারপরে দ্য অথরিটি রিকমেন্ডেড, এই যে ভার্বগুলা এখানে বসবে, তাহলে সাবজেক্টের পরে ভার্বগুলা বসবে, তারপরে আমাদেরকে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে যে দ্যাট, তারপরে হচ্ছে কি এই যে বাক্যের অবজেক্ট, আমাদের এই প্রশ্নের অবজেক্ট যেটা সেটা আনতে হবে, এই বাক্যের যেটা অবজেক্ট সেই অবজেক্টটা আনলাম, তারপরে আমাদেরকে শুড বি প্লাস V3 বসাইতে হবে। তাহলে দেখি সাবজেক্ট দ্য অথরিটি কোথায় আছে, এখানে অথরিটি নাই, এখানেও নাই, দ্য অথরিটি দুটো আছে। তারপরে ভার্বের কোনো পরিবর্তন হবে না, রিকমেন্ডেড ছিল, রিকমেন্ডেডই থাকবে। এখন আমাকে দেখতে হবে দ্যাট প্লাস অবজেক্ট প্লাস শুড বি প্লাস V3 কোথায় আছে। খেয়াল করো, এখানে কোনো দ্যাট ক্লজ নাই, তাহলে এটা বাদ, রয়েছে কোথায়? দ্যাট। তারপরে দেখো ফর্মাল অ্যাটায়ার, এই যে ফর্মাল অ্যাটায়ারটা হচ্ছে আমার বাক্যের অবজেক্ট, এখানকার অবজেক্ট হচ্ছে কি? ফর্মাল অ্যাটায়ার, তাহলে এখানে বসালাম, তারপরে হচ্ছে শুড বি, এই যে শুড বি প্লাস V3, এই যে ওয়ারিং এর হচ্ছে V3 ফর্মটা বসেছে। অর্থাৎ তোমরা যখন বাক্যে অ্যাডভাইস, ইনসিস্ট, সাজেস্ট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো একটা অ্যাক্টিভ সেন্টেন্স পাবা, তখন তোমাদের কাজ হচ্ছে এই সিকোয়েন্সটা মেনটেন করবা। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, ভার্বের জায়গায় ভার্ব থাকবে, তোমাদেরকে দ্যাট, অবজেক্ট, তারপরে হচ্ছে কি শুড বি প্লাস V3 আনতে হবে, উত্তরটা হচ্ছে কি? আমাদের উত্তরটা হচ্ছে সি নাম্বারটা। 6 নম্বর প্রশ্ন খেয়াল করো, দ্য ফ্যামিলি সিমড ড্যাশ বাই দ্য জেনারসিটি অফ দেয়ার নেইবার্স। দ্য ফ্যামিলি সিমড, এইটা আমাদের ফ্রেজাল ভার্ব থেকে আসে, এবং ফ্রেজাল ভার্ব থেকে আমাদের প্রচুর প্রশ্ন চলে আসে। আমাদের কোথা থেকে আসছে? ফ্রেজাল ভার্ব থেকে এসেছে। খেয়াল করো, ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে আমরা এখানে একটা মাত্র শব্দ আমরা হচ্ছে অর্থগত দিক থেকে পেয়ে থাকি, সেটা হচ্ছে টেকেন অ্যাব্যাক। ওকে, সেটা হচ্ছে কি? টেকেন অ্যাব্যাক। ওকে,
খেয়াল করো, টেকেন অ্যাব্যাক শব্দের অর্থটা কি? টেকেন অ্যাব্যাক শব্দের অর্থটা হচ্ছে যখন কেউ কোনো কিছুতে কি হয়, সারপ্রাইজড হয়। কি হয়? কেউ যখন কোনো কিছুতে সারপ্রাইজড হয় বা অ্যাস্ট্রোনাইজড হয় তখন সেটাকে বলা হচ্ছে টেকেন অ্যাব্যাক। তো এখানে খেয়াল করো টেকেন অ্যাব্যাক রয়েছেই শুধুমাত্র আমাদের একটা, সেটা কোথায়? সেটা হচ্ছে সি নাম্বারটাতে। সেজন্য উত্তরটা হবে সি। অর্থাৎ দ্য ফ্যামিলি সিম টেকেন অ্যাব্যাক বাই দ্য জেনারসিটি অফ দেয়ার নেইবার্স। অর্থাৎ তাদের যে প্রতিবেশীদের যে মানবিকতা, জেনারসিটি বলতে কি বোঝায়? তাদের মানবিকতা দেখে তারা খুব সারপ্রাইজড হলো, তারা খুব অ্যাস্ট্রোনাইজড হলো, হ্যাঁ, খুবই খুশি হলো, সেই অর্থে টেকেন অ্যাব্যাক শব্দটি ব্যবহার করা হয়। 7 নম্বর দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কনকর্ড। আবারও ভোক্যাবুলারি থেকে আমাদের একটা প্রশ্ন এসেছে, ভোক্যাবস থেকে। তা কনকর্ড শব্দের অ্যান্টোনিম চেয়েছে, আমরা একটু দেখি কনকর্ড শব্দের অ্যান্টোনিমটা কি হয়। খেয়াল করো, কনকর্ড মানেটা কি? কনকর্ড মানে হচ্ছে মিল। কনকর্ড মানে কি? মিল বা ঐক্য, তাই না? মিল বা ঐক্য। থ্রিফটি মানে কি? থ্রিফটি মানে হচ্ছে যারা খুবই মিতব্যয়ী, হ্যাঁ, যারা একটু কিপটা টাইপের, যারা একটু মিতব্যয়ী, তাদেরকে বলা হয় থ্রিফটি। হারমোনি মানে কি? হারমোনি মানেও হচ্ছে মিল বা ঐক্য। হারমোনি মানেটা হচ্ছে মিল বা ঐক্য। তারপরে খেয়াল করো, স্যানিটি মানে আমরা জানি খুবই শান্তিপূর্ণ কোনো কিছুকে রিপ্রেজেন্ট করে। কনফ্লিক্ট মানে আমরা জানি কনফ্লিক্ট মানে হচ্ছে শত্রুতা। কনফ্লিক্ট মানে কি? শত্রুতা বা অনৈক্যকে রিপ্রেজেন্ট করে। কি রিপ্রেজেন্ট করে? শত্রুতা বা অনৈক্যকে রিপ্রেজেন্ট করে। ওকে, শত্রুতা বা অনৈক্যকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এই জিনিসটা। এবার আসো তোমরা খেয়াল করো, এই যে তোমরা কনকর্ড ওয়ার্ডটা পাইলা, এটা মানেটা ছিল হচ্ছে মিল বা ঐক্য। তাহলে মিল আর ঐক্যের অ্যান্টোনিম কি হবে? বিপরীত শব্দ কি হবে? অবশ্যই অনৈক্য হবে। তাহলে উত্তরটা হবে কি? উত্তরটা হবে আমাদের সি নাম্বারটা। ওকে, উত্তরটা হবে সি নাম্বারটা। আচ্ছা, স্যানিটি শব্দের আরো একটি অর্থ হয়, সেটা হচ্ছে বিচক্ষণতা। কি অর্থ হয়? স্যানিটি শব্দের অর্থ হচ্ছে কি? বিচক্ষণতা। এই অর্থটাই বেশি ব্যবহার করা হয়, এটা সব সচরাচর যায় না। 8 নাম্বারটা খেয়াল করো, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ ক্লগ আপ। এই যে প্রশ্নটা, এটা সচরাচর, এটা ফ্রেজাল ভার্বের একটা প্রশ্ন আমরা ধরে নিতে পারি। এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তবে এই যে ফ্রেজাল ভার্বটা নিয়ে আসা হয়েছে ক্লগ আপ, এটা কিন্তু আমাদের টেক্সট বইয়ের লাইন ছিল। কোথাকার? টেক্সট বইয়ের। ঠিক আছে, ক্লগ আপ মানেটা কি? ক্লগ আপ মানে হচ্ছে কোনো কিছুর প্রতিবন্ধকতা তৈরি করা, বাধা প্রদান করা, প্রতিবন্ধকতা বা বাধা প্রদান করা। তো সেই অর্থে কোনটা ব্যবহার করা হয়? শুধুমাত্র অবস্ট্রাক্ট, প্রতিবন্ধকতা বা বাধা প্রদান করা অর্থে একটাই ওয়ার্ড এখানে রয়েছে, সেটা হচ্ছে কি? অবস্ট্রাক্ট, বি নাম্বারটা। বার্ডেন মানে আমরা জানি হচ্ছে বোঝা। বার্ডেন মানে হচ্ছে বোঝা বলতে বোঝায়। ক্রাউডিং মানে হচ্ছে প্রচুর জনবহুল অঞ্চলকে বোঝায়। তো সেই অর্থে উত্তরটা হবে বি। 9 নাম্বারটা রয়েছে, 9 নাম্বারটা আমাদের আরও একটি ফ্রেজাল ভার্ব, এবং এই ভার্বটাও কিন্তু আমাদের টেক্সট বইয়ের সাথে রিলেটেড। হ্যাঁ, এটা আমাদের টেক্সট বইয়ের সাথে রিলেটেড, তোমরা যদি পারো পড়তে পারো। তো খেয়াল করো, ব্লার্টেড আউট মানে কি? ব্লার্টেড আউট মানে হচ্ছে চিন্তা ভাবনা বাদে কোনো কিছু করে বলে ফেলা। চিন্তা ভাবনাহীনভাবে কোনো কিছু যখন কেউ বলে ফেলে তখন সেটাকে বলা হচ্ছে কি? ব্লার্টেড আউট। তাহলে সে সামথিং উইদাউট থিঙ্কিং, এটা উত্তরটা হবে তাহলে সি নাম্বারটা। তাহলে এখানটা আসছে। তারপর 10 নম্বরটা বলছে কারেক্ট সেন্টেন্স কোনটা। এই যে কারেক্ট সেন্টেন্স, এই যে পার্টটা এখানে এসেছে হচ্ছে সাবজাংটিভ ভার্ব থেকে। কোথা থেকে? সাবজাংটিভ ভার্ব। তো আমরা জানি কিছু নির্দিষ্ট সাবজাংটিভ ভার্ব রয়েছে, তোমরা সকলেই তোমাদের অ্যাডমিশন জার্নিতে পড়েছো। সেগুলো কি? যে তোমার আস্ক, অ্যাডভাইস, কমান্ড, ডিমান্ড, সাজেস্ট, রিকমেন্ড ইত্যাদি যে ভার্বগুলা, এই ভার্বগুলোর পরে এই যে সাবজাংটিভ ভার্ব, এই ভার্বগুলোর পরে যদি কখনো কি আসে, যদি কখনো দ্যাট ক্লজ আসে, তাহলে তার পরবর্তীতে ভার্বটা কি হবে? একদম বেস ফর্মে হবে। কি হবে? একদম বেস ফর্মে হবে। কোনো এস বা ইএস, কোনো অক্সিলারি, কোনো মডাল ভার্ব কিচ্ছু যুক্ত হবে না, একদম বেস ফর্ম হবে। এবং আরও একটা বিষয় হচ্ছে এই যে সাজেস্টেড, এই সাজেস্টেডের পরে তুমি যদি সরাসরি ভার্ব আসে, কি আসে? সরাসরি ভার্ব আসে, তখন আমাকে আইএনজি দিতে হবে। আর দ্যাট ক্লজ যুক্ত ভার্ব আসলে আমাদেরকে বেস ফর্ম দিতে হবে। ঠিক আছে, সাজেস্টেডের পরে যদি তুমি সরাসরি কোনো ভার্ব ব্যবহার করতে চাও দ্যাট ক্লজ বাদে, তখন তোমাকে অবশ্যই আইএনজি ফর্ম দিতে হবে, ভার্ব প্লাস আইএনজি। আর যদি দ্যাট ক্লজ দিয়ে বসাও তাহলে তোমাকে বেস ফর্ম দিতে হবে। এই দুটা নিয়মটা মাথায় রাখবা। খেয়াল করো, এখানে হি সাজেস্টেড মি টু অ্যাপ্লাইং দিয়েছে না, এখানে যদি টুটা না থাকতো তাহলে আমি উত্তর নিতে পারতাম। সাজেস্টেড মি অ্যাপ্লাইং ফর দ্য জব, আমি এটা উত্তর নিতে পারতাম, কিন্তু টু দিয়ে ভুল করে ফেলেছে, তো এটা আমার বাদ। তারপরে আসো, এইখানে বলছে হি সাজেস্টেড টু মি দ্যাট আই শুড, আবার অ্যাপ্লাইং, শুডের পরে এমনিতেই V1 হয়, এটা তো একটা বড় ভুল। আরও একটা বড় ভুল হচ্ছে এখানে শুড নিয়ে এসেছে, কোনো কিছু ব্যবহার হবে না, শুধুমাত্র বেস্ট ফর্ম, তাহলে আমার এটাও বাদ। এবার আসো আমাদের হি সাজেস্টেড মি দ্যাট আই অ্যাপ্লাই ফর দ্য জব, নাকি হি সাজেস্টেড দ্যাট আই অ্যাপ্লাই ফর দ্য জব, কি হবে? খেয়াল করো, এই যে সাবজাংটিভ যে ভার্বগুলা, এই সাবজাংটিভ ভার্বের পরে সচরাচর কোনো অবজেক্ট ব্যবহার হয় না, অবজেক্ট ব্যবহার
ব্যবহার হয় না, সাধারণত অবজেক্ট ব্যবহার হয় না, ঠিক আছে, সবসময় না, সাধারণত অবজেক্ট ব্যবহার হয় না। তাহলে খেয়াল করো, এই যে মি, এখানে একটা অবজেক্ট নিয়ে আসছে মি, এটার জন্য বি নাম্বারটা বাদ। তাহলে উত্তরটা কি হবে? হি সাজেস্টেড দ্যাট আই অ্যাপ্লাই ফর দ্য জব, ডি নাম্বারটা হবে আমাদের উত্তর। 11 নম্বর বলছে হোয়াট ডাজ দ্য ইডিয়ম কিক দ্য বাকেট মিনস। এটা এসেছে আমাদের ফ্রেজ থেকে, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম থেকে, ওকে, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম থেকে এটা এসেছে যে কিক দ্য বাকেট মানেটা কি? কিক দ্য বাকেট মানে হচ্ছে মৃত্যুবরণ করা। কিক দ্য বাকেট মানে কি? কিক দ্য বাকেট মানে হচ্ছে মৃত্যুবরণ করা। তার মৃত্যুবরণ করা অর্থে কি হবে? টু ডাই। মৃত্যুবরণ করার অর্থে টু ডাই, উত্তরটা হবে সি নাম্বারটা। 12 নম্বরটা বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রেভিটি। খেয়াল করো, হোয়াট ইজ দ্য মিনিং অফ বলছে ব্রেভিটি। ব্রেভিটি মানে কি? ব্রেভিটি মানে হচ্ছে আমরা সচরাচর জানি একটু ক্ষুদ্র টাইপের, তাই না, ক্ষুদ্র টাইপের, একটু সামারাইজ টাইপের। তাহলে লেন্থ মানে আমরা জানি হচ্ছে কোনো কিছু দৈর্ঘ্যকে বোঝায়। লেন্থ মানে কোনো কিছু হচ্ছে লং বা দৈর্ঘ্য দীর্ঘকে বোঝায়, ঠিক আছে। শর্টনেস মানে আমরা জানি ক্ষুদ্রতা, ক্ষুদ্রতাকে বোঝায়। ক্ল্যারিটি মানে আমরা জানি হচ্ছে খুবই পরিষ্কার, ক্ল্যারিটি মানে কোনো একটা কিছু পরিষ্কারভাবে দেওয়া। কমপ্লেক্সিটি মানে হচ্ছে কি? খুবই জটিল। কমপ্লেক্সিটি মানে কি? খুবই জটিল। তার ব্রেভিটি শব্দের অর্থ কি হবে? যেহেতু ক্ষুদ্র, তাহলে ক্ষুদ্র কোনটা চাই? বি নাম্বারটা, মিনিং চেয়েছে। তাহলে এই প্রশ্নটা এসেছে আমাদের ভোক্যাবস থেকে। খেয়াল করো, ভোক্যাবস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে আমাদের জিএসটিতে। 13 নম্বরটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ বোথ ভার্ব অ্যান্ড নাউন। এই ওয়ার্ডটা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে এক বছর এসেছিল। তো খেয়াল করো, বোথ ভার্ব, যে কোন ওয়ার্ডটা এখানে ভার্ব এবং নাউন দুইটা হিসেবে ব্যবহার হতে পারে। এখানে ইয়ার হবে না, প্রিটেন্ড হবে না, ফেমাস হবে না, উত্তরটা হবে ওয়াস্ট। এই ওয়াস্ট শব্দটাকে তুমি নাউন এবং ভার্ব দুই অর্থে ব্যবহার করতে পারো। যেমন ধরো আমি বললাম ডোন্ট ওয়াস্ট ইয়োর টাইম, ডোন্ট ওয়াস্ট ইয়োর টাইম, এইখানে ওয়াস্ট হচ্ছে ভার্ব। আবার আমি যদি ব্যবহার করি যে পিপল থ্রো, থ্রো ওয়াস্ট ইন রিভার, মানে মানুষ ময়লা আবর্জনাগুলো কোথায় ফেলে? রিভারে ফেলছে, ময়লা আবর্জনাগুলো রিভারে ফেলছে। তাহলে সেই অর্থে আমাদের এই ওয়াস্টটা হচ্ছে নাউন, এখানে হচ্ছে এটা একটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে এবং এইটা হচ্ছে আমাদের ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাই উত্তরটা হবে কি? এ নাম্বারটা। তারপরে খেয়াল করো, 14 নম্বর বলছে আই কুড নট ড্যাশ দ্য রিজন ফর দিস ডিলে। আচ্ছা, আই কুড নট ড্যাশ দ্য রিজন ফর দিস ডিলে, এই যে প্রশ্নটা এটাও এসেছে আমাদের ফ্রেজাল ভার্ব থেকে। এটা আমাদের ফ্রেজাল ভার্ব থেকে। এবং তোমরা যেটা অবাক হবে যে যতগুলো ফ্রেজাল ভার্ব তোমরা এই প্রশ্নে পাবা, যতগুলো ভোক্যাবস তোমরা এই প্রশ্নে পাবা, প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব, প্রত্যেকটা ভোক্যাবস, প্রত্যেকটা ওয়ান অফ সাবস্টিটিউশন এসেছে বিগত সালের প্রশ্নগুলো থেকে। তাই মুখস্থ যে নির্ভর যে টপিকগুলো বা মুখস্থ যে পার্টটা, এটা তোমরা চেষ্টা করবা বিগত সালের প্রশ্নগুলো একটু সলভ করার জন্য, তাহলে খুব ইজিলি তোমরা উত্তর করতে পারবে, ঠিক আছে। আই কুড নট ড্যাশ দ্য রিজন ফর হিজ ডিলে। আচ্ছা, খেয়াল করো, ড্রপ আউট মানে কি? ড্রপ আউট মানে কোনো কিছু থেকে বাদ পড়া, কোনো কিছু থেকে কি করা? বাদ পড়া। আচ্ছা, লুক আউট মানে কি? আমরা জানি লুক আউট মানে কোনো কিছু থেকে খোঁজাখুঁজি করা, তাই না, খোঁজাখুঁজি করা। শ্যাক অ্যাওয়ে মানে কোনো কিছু দূরে ঠেলে দেওয়া, এই অর্থে ব্যবহার করা। ফিগার আউট মানে কি? ফিগার আউট মানে হচ্ছে কোনো কিছু বুঝতে পারা। ফিগার আউট মানে কি? কোনো কিছু বুঝতে পারা। কনটেক্সচুয়াল মিনিং অনুযায়ী এখানে আমার কি যাচ্ছে? এখানে যাচ্ছে আই কুড নট মানে পারছি না কি? আমি বুঝতে পারছি না দ্য রিজন ফর দিস ডিলে, এই দেরির কোনো কারণ আমি বুঝতে পারছি না। তাহলে সে হচ্ছে বুঝতে না পারা অর্থে আমাদের উত্তরটা হবে কি? ফিগার আউট, বুঝতে পারা, ওকে। তারপরে খেয়াল করো 15 নম্বর, দ্য নিউ অফার অফ দ্য জব ওয়াজ অ্যালিউরিং। অ্যালিউরিং মিনস, অ্যালিউরিং মানেটা কি? খেয়াল করো, অ্যালিউরিং ইন এ পজিটিভ, একটা পজিটিভ শব্দ। এবং অ্যালিউরিং মানেটা হচ্ছে যেটা খুবই চমকপ্রদ। সেটা কি? অ্যালিউরিং মানেটা হচ্ছে কি? যখন যেটা কোনো খুবই চমকপ্রদ, খুবই চমৎকার একটা চাকরি, হ্যাঁ, খুবই টেম্পটিং একটা চাকরিতে। উত্তরটা হবে বি নাম্বারটা। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, এটার সাথে চমকপ্রদর কোনো সম্পর্ক নাই। অর্ডিনারি মানে খুবই সাধারণ যে জিনিসগুলো, সেগুলো তো আসলে চমকপ্রদ হয় না। ডিসঅ্যাপয়েন্টিং মানে তো হচ্ছে যেটা হচ্ছে আমাদের হতাশ করে। তো চমকপ্রদ জিনিস তো আমাদের কখনো কি করে না? হতাশ করে না। তাহলে অর্থগত দিক থেকে উত্তরটা হবে কি? বি নাম্বারটা। তারপরে খেয়াল করে 16 নম্বরটা বলছি ইন ইংলিশ গ্রামার ড্যাশ ডিলস উইথ দ্য ফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা, মরফোলজি মানেটা কি? মরফোলজি মানে আমরা জানি শব্দতত্ত্ব, মানে শব্দের ফরমেশন নিয়ে যেটা কাজ করে সেটাকে বলা হয় হচ্ছে মরফোলজি। ইটিমোলজি মানে কি? ইটিমোলজি হচ্ছে ওয়ার্ড হিস্টোরি আর হচ্ছে তার অরিজিন নিয়ে, ওয়ার্ডস অরিজিন অ্যান্ড হিস্ট্রি নিয়ে কাজ করে। ওয়ার্ডসের অরিজিন অ্যান্ড হিস্ট্রি, অর্থাৎ একটা শব্দ কোথা থেকে এসেছে, প্রথম কোন সালে ব্যবহার করা হয়েছে, এইগুলো নিয়ে যখন কাজ করা হয় সেটাকে বলা হয় হচ্ছে ইটিমোলজি। সিমেন্টিক্স হচ্ছে অর্থতত্ত্ব। তোমরা বাংলায় যে গ্রামারটা পড়ো, সিমেন্টিক্স মানে হচ্ছে কি? অর্থতত্ত্ব। একটা শব্দের অর্থ নিয়ে কাজ করে।
প্রশ্নে আমাদের কি চেয়েছে, ডিলস উইথ দ্য ফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্যতত্ত্ব নিয়ে কোন ওয়ার্ডটা কাজ করে, সেটা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হচ্ছে বাক্যতত্ত্ব। তাহলে উত্তরটা হবে কি, উত্তরটা হবে সি নাম্বারটা। তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমাদের এসেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্নটা এসেছে। এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্ষেত্রে তোমরা যদি মিনিংটা ধরতে পারো তাহলে খুব ইজিলি সলভ করতে পারো উত্তরগুলো। আচ্ছা 17 নাম্বারটা খেয়াল করো, কি প্রশ্ন চেয়েছে, হি হ্যাজ ডান নো রং, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ। এটাও এসেছে আমাদের কোথা থেকে, পার্টস অফ স্পিচ থেকে। এটা এসেছে পার্টস অফ স্পিচ থেকে। আচ্ছা হি হ্যাজ ডান নো রং মানে সে কোনো রং করে নাই। খেয়াল করো, তোমরা যখন নো এর পরে কোনো একটা ওয়ার্ড পাবা, তোমরা যখন কোনো ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড পাবা, ডিটারমিনারের পরে তোমরা যখন কোনো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড পাবা, আর্টিকেলের পরে তোমরা যখন প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড পাবা, কি পাবা, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড পাবা। কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড। এই যে একটা ওয়ার্ড পাইলা, এই ওয়ার্ডটা সবসময় কি হবে, এই ওয়ার্ডটা সবসময় নাউন হবে, নাউন। তাহলে এই যে নো এর পরে একটা ওয়ার্ড আছে রং, তাহলে এই উত্তরটা হবে কি, হ্যাজ ডান নো রং হবে এ নাম্বারটা, নাউন। ওকে 18 নম্বরটাতে আসলে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ ডিফ্যামেটরি। অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ ডিফ্যামেটরি। ওকে ডিফ্যামেটরি মানেটা কি, মানেটা হচ্ছে যেটা খুবই কলঙ্কজনক, যেটা খুবই কি কলঙ্কজনক বা একটা খারাপ জিনিস, যেটা তোমার হচ্ছে ফেমাসনেসটাকে, তোমার খ্যাতিটাকে ধ্বংস করে দিবে, বুঝতে পারছো। স্ক্যান্ডাল। লাউডেটরি মানে যেটা হচ্ছে প্রশংসাযুক্ত, যেটা হচ্ছে প্রশংসার যোগ্য, সেটাকে বলা হচ্ছে লাউডেটরি। ভিক্টোরিয়াস মানে হচ্ছে আমরা জানি বিজয়ী টাইপের বোঝায়। তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি মানে আমরা জানি কমপ্লিমেন্টারি মানেও হচ্ছে প্রশংসার যোগ্যই ইউজ করা হয়। ওকে আর স্ক্যান্ডালাস মানেটা হচ্ছে কলঙ্কজনক অর্থে ব্যবহার করা হয়। তাহলে ডিফ্যামেটরির সিনোনিম অর্থ হচ্ছে কি, স্ক্যান্ডালাস, এ নাম্বারটা। লাউডেটরি আর কমপ্লিমেন্টারি সেম ওয়ার্ড, যেটা হচ্ছে আমরা প্রশংসা করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এবং ভিক্টোরিয়াসটা হচ্ছে বিজয়ী অর্থে ব্যবহার করে থাকি। তাহলে অর্থগত দিক থেকে উত্তরটা হচ্ছে এ নাম্বারটা। 19 নাম্বারটা হচ্ছে হি ইজ অ্যালার্জিক ড্যাশ পোলেন। আচ্ছা হি ইজ অ্যালার্জিক ড্যাশ পোলেন, আমরা এটা এসেছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। কোথা থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। প্রতি বছর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবা। অ্যালার্জিক শব্দের সাথে আমরা একটা ওয়ার্ডই ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে টু, অ্যালার্জিক টু। তাই উত্তরটা হবে সি নাম্বারটা। 20 নম্বর বলছে দে মেড হিম ড্যাশ দ্য এন্টায়ার স্পিচ। এই প্রশ্নটা এসেছে আমাদের কজেটিভ ভার্ব থেকে। কোথা থেকে প্রশ্নটা এসেছে, কজেটিভ ভার্ব থেকে। এবং পজিটিভ ভার্ব অবশ্যই রাইট ফর্ম ভার্বেরই একটা পার্ট, তোমরা আলাদাভাবে চিন্তা করার দরকার নাই, তোমরা এক করে চিন্তা করবা। মেড হিম, আমরা জানি পজিটিভ ভার্বের ক্ষেত্রে মেডের পরে কি বসে, মেডের পরে যদি কোনো একটা অবজেক্ট থাকে সেই অবজেক্টের পরে অলওয়েজ V1 বসে। পজিটিভ ভার্বের ক্ষেত্রে মেডের পরে যখন কোনো একটা অবজেক্ট থাকবে তার ক্ষেত্রে সবসময় কি বসে, V1 বসে। তাহলে মেড হিম কি, রিপিট দ্য এন্টায়ার স্পিচ। তো পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা অন্যান্য কয়েকটা ভার্ব পাই, সেই ভার্বগুলো একটু আমরা দেখি চলো। সেটা হচ্ছে আমরা যখন কোনো হ্যাভ ভার্ব পাবো, অর্থাৎ হ্যাভ অ্যাজ হ্যাড, এবং তারপরে যদি আমাদের অবজেক্ট থাকবে দুইটা অবজেক্ট, আমরা জানি একটা থাকবে অ্যাক্টিভ অবজেক্ট আর একটা থাকবে কি প্যাসিভ অবজেক্ট। এখানে অ্যাক্টিভ অবজেক্ট কোনটা, প্যাসিভ অবজেক্ট কোনটা, তোমরা সকলে জানো। তারপরে বলি, যখন কোনো একটা অবজেক্ট পরবর্তী ভার্বের কাজ করতে পারবে তখন সে হচ্ছে অ্যাক্টিভ, আর অবজেক্ট যদি পরবর্তী ভার্বের কাজ করতে না পারে তাহলে সে কি হবে, সে প্যাসিভ হবে। যেমন এখানে হিমটা হচ্ছে আমার বাক্যের অবজেক্ট, তাই না? তো খেয়াল করো, হিম কি রিপিটের কাজ করতে পারে? একজন ব্যক্তি কোনো একটা কাজ রিপিট করতে পারে, অবশ্যই পারে, আমি সে হচ্ছে অ্যাক্টিভ। এখানে হিমের জায়গায় যদি ধরো থাকলো তোমার ধরো হেয়ার, মানে একটা চুল কি রিপিটের কাজ করতে পারে? না। তার মানে আমাদের দেখতে হবে অবজেক্টটা কাজ করতে পারে কি পারে না, যদি পারে তাহলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। তো এই যে হ্যাবের ক্ষেত্রে যদি আমার অবজেক্টটা অ্যাক্টিভ হয় আর হ্যাবের ক্ষেত্রে অবজেক্টটা যদি প্যাসিভ হয়, সেই ক্ষেত্রে আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা সবসময় ব্যবহার করবো V1, প্যাসিভের ক্ষেত্রে ব্যবহার করবো হচ্ছে কি V3। একইভাবে আমরা যদি দেখি গেটের ক্ষেত্রে যদি অবজেক্ট থাকবে দুইটা একই রকম, অ্যাক্টিভ আর প্যাসিভ। তো সেই অবজেক্টটা যদি আমাদের অ্যাক্টিভ হয়, কি হয়, অ্যাক্টিভ হয়, তাহলে আমরা ব্যবহার করবো হচ্ছে 2 + V1। আর অবজেক্টটা যদি আমাদের কি হয়, প্যাসিভ হয়, তাহলে আমরা ব্যবহার করবো হচ্ছে V3। ওকে, তাহলে হ্যাভ গেট মোটামুটি এই দুইটার ভিতরে সবসময় বেশি চলে এসে থাকে। আচ্ছা, তারপরে খেয়াল করো 21 নম্বরটা, দ্য সং ইন দ্য প্লে ক্যান নট বি ডিলেটেড অ্যাজ ইট ইজ ড্যাশ টু দ্য প্লে। আচ্ছা, এই প্রশ্নটাও আমাদের ভোক্যাবস অর্থাৎ একটু মিনিং বেসড কোয়েশ্চেন্স, ভোক্যাবস থেকে আসা। তো এখানে বলছে যে এই সং ইন দ্য প্লে, অর্থাৎ এখানে প্লে বলতে নাটক, এই নাটকের উক্ত সংটা কি করা যাবে না,
ডিলিট করা যাবে না। ইট ইজ ড্যাশ টু দ্য প্লে, যেহেতু এটা এই প্লের সাথে, নাটকের সাথে সামঞ্জস্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য এই গানটা আমাদের ডিলিট করা যাবে না। তাহলে যে গুরুত্বপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ, একত্রতভাবে জড়িত অর্থে আমরা কোন ওয়ার্ডটা ব্যবহার করে থাকি? আমরা ব্যবহার করে থাকি হচ্ছে ইন্টেগ্রাল অর্থে। ওকে, পার্টস, একটা পার্ট অর্থে, যেটা হচ্ছে অংশ বিশিষ্ট অর্থে আমরা ইন্টেগ্রাল ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। ইন্টারভেন মানে আমরা জানি হস্তক্ষেপ করা অর্থে ব্যবহার করা হয়, এখানে হস্তক্ষেপের সাথে কোনো কিছু রিলেটেড না। ইনডিফারেন্ট মানে আমরা জানি হচ্ছে যেটা, ইনডিফারেন্ট মানে অনীহা অর্থে ব্যবহার করা। ইনডিফারেন্ট অর্থ হচ্ছে কি অনীহা। ইনডিফারেন্ট মানে হচ্ছে কি, ইনডিফারেন্ট মানে হচ্ছে অনীহা। অনীহা বানার মনে আমার ভুল হয়েছে, অনীহা। ওকে, অনিচ্ছা অর্থে ব্যবহার করা হয়। ট্রাইবাল মানে কি, ট্রাইবাল মানে হচ্ছে তুচ্ছ অর্থে। তো কোনো কিছু তুচ্ছ হলে তারও ডিলিট করার কথা, এখানে বলছে ক্যান নট বি ডিলেটেড। তাহলে উত্তরটা হবে আমার ইন্টেগ্রাল। যেহেতু এই গানটা আমাদের এই নাটকের সাথে এক ওতপ্রোতভাবে জড়িত, সেহেতু এই গানটা আমাদের ডিলিট করা যাবে না। 22 নাম্বারটা বলছে ইফ ইউ হ্যাড ফলোড দ্য রুলস ইউ ড্যাশ ডিসকোয়ালিফাইড। খুবই কমন একটা টপিক আমাদের জন্য, সেটা হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? কন্ডিশনাল সেন্টেন্স খুবই কমন একটা টপিক। খেয়াল করো, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করে থাকি? কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের এক পাশে যদি কি থাকে, পাস্ট পারফেক্ট থাকে। কি থাকে? এক পাশে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট থাকলে সেটা কোন কন্ডিশনাল হয়? সেটা হয় আমাদের থার্ড কন্ডিশনাল, তাই না? সেটা হয় কি? সেটা হয় হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে এক পাশে যদি আমার পাস্ট পারফেক্ট থাকে, অপর পাশে আমরা কি ব্যবহার করে থাকি? অপর পাশে আমরা ব্যবহার করে থাকি উড, কুড, তারপর হচ্ছে মাইট হ্যাভ প্লাস V3, অর্থাৎ উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 ব্যবহার করে থাকি। এবার আমরা দেখি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 কোথায় রয়েছে, তাহলে খুব ইজিলি আমরা সলভ করতে পারবো। এখানে নাই, এখানে নাই, এখানেও নাই, এখানে আবার একটা নট, আবার উইল চলে আসছে। তাহলে উত্তরটা হবে ডি নাম্বারটাতে, উড হ্যাভ V3, উড হ্যাভ প্লাস V3। তাহলে থার্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী উত্তরটা হচ্ছে আমাদের উড হ্যাভ প্লাস V3, অর্থাৎ ডি নাম্বারটা। 23 নাম্বারটা বলছে ড্যাশ ইউর ইনস্ট্রাকশন উই হ্যাভ ক্লোজড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ তোমার ইনস্ট্রাকশন অনুযায়ী উই হ্যাভ মানে আমরা ক্লোজড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমরা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে অনুযায়ী অর্থে খেয়াল করলো, ইন লিউ অফ, ইনস্টিটিউট অফ, এগুলো কি অর্থে ব্যবহার করা হয়? এগুলো হচ্ছে কোনো কিছুর পরিবর্তে। তো তোমার সিদ্ধান্তের পরিবর্তে তো আমরা কেউ করি না, আমরা সিদ্ধান্ত অনুযায়ী করি। সিদ্ধান্ত অনুযায়ী কি হয়? ইন অ্যাকর্ডেন্স উইথ ইউর ইনস্ট্রাকশন উই হ্যাভ ক্লোজড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই যে প্রশ্নটা, এটা একটু ফ্রেজাল মিনিং থেকে এসেছে, এটা তোমরা ফ্রেজ লিখে রাখতে পারো। ওকে, তারপরে খেয়াল করো 24 নম্বরটা বলছে দ্যাট হুইচ ক্যান নট বি অ্যাভয়েডেড ইজ, এটা এসেছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। তো তোমরা যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ে নাও থাকো, তোমরা যদি জাস্ট এই চারটা অপশনের মানে অর্থ জেনে থাকো, খুব ইজিলি সলভ করতে পারবে। যেমন কি ইনএভিটেবল মানে হচ্ছে যেটা অপরিহার্য, ইনএভিটেবল মানে হচ্ছে যেটা অপরিহার্য, যেটা আমাদেরকে করতে হবে। ইররিপেয়ারেবল, যেটা কখনো কি করা যায় না, কখনো হচ্ছে তোমার মেরামত করা যায় না, যেটা কখনো কি অমেরামতযোগ্য, হ্যাঁ, কখনো মেরামত করা যায় না। তারপরে খেয়াল করো ইনকম্পেয়ারেবল মানে কি, যেটা কখনো তুলনা করা যায় না, কি করা যায় না, যেটা কখনো তুলনা করা যায় না। তারপরে খেয়াল করো ইনডিসপিউটেবল মানে কি, যেটা কখনো সমাধানযোগ্য না, হ্যাঁ, বা এরকম টাইপের ব্যবহার করা হয়। এখানে বলছে কি দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড, যেটা কোনো অ্যাভয়েড করা যায় না। কোনটা অ্যাভয়েড করা যায় না? যেটা আমাদের জন্য অপরিহার্য, অবশ্যই করতে হবে। তাহলে সেই অনুযায়ী উত্তরটা হবে কি, এ নাম্বারটা। 25 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে কোন সেন্টেন্সটা আসলে কারেক্ট, এটা এসেছে আমাদের কাইন্ড অফ গ্রামারের রাইট ফ্রম ভার্বের যে পার্টটা রয়েছে সেখান থেকে। আমরা দেখি কোন সেন্টেন্সটা কারেক্ট আর কোনগুলো ইনকারেক্ট, কেন ইনকারেক্ট সেগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথম যে অপশনটা খেয়াল করো, প্রথম অপশনটাতে বলেছে দ্য লিস্ট অফ দ্য আইটেমস আর অন দ্য ডেস্ক। খেয়াল করো এখানে অফের পূর্বে যেটা থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে হেড ওয়ার্ড। সচরাচর হেড ওয়ার্ড অনুযায়ী কিন্তু আমাদের কি বসে, আমাদের ভার্ব বসে। হেড ওয়ার্ড যে লিস্ট, এই লিস্টটা কি, এই লিস্টটা হচ্ছে সিঙ্গুলার, এখানে ভার্বটা কি আছে, প্লুরাল, তাহলে এখানে হবে হচ্ছে ইজ, এটা বাদ, এটা কারেক্ট সেন্টেন্স না। তারপরে খেয়াল করো ইচ অফ, আমরা জানি ইচ অফ, তারপরে হচ্ছে কি এইদার অফ, তারপরে হচ্ছে কি ওয়ান অফ, এই যে ইত্যাদির পরে আমরা নাউনটা কি হয়, এদের পরে নাউনটা হয় প্লুরাল, নাউনটা হয় কি, নাউনটা হয় প্লুরাল, কিন্তু ভার্বটা কি হয়, ভার্বটা হয় হচ্ছে সিঙ্গুলার। ওকে, ভার্বটা হয় কি, ভার্বটা হয় সিঙ্গুলার। খেয়াল করো এখানে রয়েছে ইচ অফ, এরপরে নাউনটাও প্লুরাল রয়েছে, কিন্তু ভার্বটা কি রয়েছে, ভার্বটা প্লুরাল দিয়ে দিয়েছে, আমার ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, এখানে হবে হচ্ছে হ্যাজ। তারপরে এটাও আমার উত্তর হচ্ছে না। তারপরে আসো এখানে বলছে দ্য ডগস, ডি নাম্বারটাতে আমরা দেখি
যে দ্য ডগস ইন দ্য ব্যাকইয়ার্ড বার্কস লাউডলি। খেয়াল করো, এখানে ইন দ্য ব্যাকইয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা আমার বাক্যে আসলে কোনো প্রভাব খাটায় না। প্রভাব খাটাচ্ছে যেটা, সেটা হচ্ছে দ্য ডগস। এই ডগসটা কি? ডগসটা হচ্ছে প্লুরাল। তো একটা বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল হয়, সে বাক্যের ভার্বটাও কি হবে? অবশ্যই প্লুরাল হবে। প্লুরাল ভার্বের সাথে কি আমরা কখনো এস বাই যুক্ত করি না। এখানে করে ফেলছে, সিঙ্গুলার বানিয়ে ফেলছে, তার মানে উত্তরটা হবে শুধু বার্ক, নট বার্কস। তাহলে এখানে এটাও কাটা। বাকি থাকলো কোনটা? বাকি থাকলো হচ্ছে আমাদের সি নাম্বারটা, নেইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ওয়ার লেট। অর্থাৎ এইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, এগুলোর ক্ষেত্রে আমরা এস টু অনুযায়ী ভার্ব গ্রহণ করি। এস টু এখানে প্লুরাল, ভার্ব প্লুরাল, তাহলে কোনো সমস্যা নাই, তাই না? তাহলে উত্তর হবে সি। 26 নাম্বারটা খেয়াল করো, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, দ্য অথরিটিস মাস্ট অ্যাড্রেস দিস এনভায়রনমেন্টাল ইস্যুস ইমিডিয়েটলি। খেয়াল করো, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তোমরা সবার আগে টেন্স রিলেট করার চেষ্টা করবা। কি রিলেট করার চেষ্টা করবা? টেন্স। খেয়াল করো, মাস্ট প্লাস ভি1 রয়েছে। আমরা মাস্ট প্লাস ভি1 যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে যদি প্যাসিভ করতে চাই, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে মাঝখানে একটা জাস্ট বি আনা প্লাস এই অ্যাড্রেসটাকে ভি3 করে দেওয়া। মাঝখানে একটা বি আনা আর অ্যাড্রেসটাকে ভি3 করে দেওয়া, অর্থাৎ মাস্ট বি অ্যাড্রেসড। আমরা জাস্ট দেখবো মাস্ট বি অ্যাড্রেসড এই পার্টটা কোথায় রয়েছে। খেয়াল করো, এখানে মাস্ট বি অ্যাড্রেস নাই, এখানে মাস্ট বি অ্যাড্রেস নাই, এখানে আবার মাস্ট হ্যাভ বিন অনেক কিছু নিয়ে আসছে, এটাও নাই। আছে কোনটাতে? আছে শুধুমাত্র এ নাম্বারটাতে, আছে শুধুমাত্র এই নাম্বারটা। দেখো তো, মাস্ট বি অ্যাড্রেসড, জাস্ট এইটুকু আমরা উত্তর মিলাবো, তাই উত্তরটা হয়ে গেল আমার কি? এই নাম্বারটা। খুবই সহজ না? তারপরে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এরকম কিন্তু খুবই সহজভাবে, সহজ টেকনিক অনুযায়ী কিন্তু উত্তর করা যায়। 27 নাম্বারটা খেয়াল করো, হি ইজ গট, হি হ্যাজ গট, এখানে হচ্ছে অ্যাপোস্ট্রফি এসটা হচ্ছে হ্যাজ অর্থে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, হি হ্যাজ গট আ শার্প ড্যাশ, হি মাইট জাস্ট গট ইনটু ট্রাভেলস ইফ হি ইজন্ট কেয়ারফুল। ওকে, খেয়াল করো, সে যদি সচেতন না থাকতো, সে একটা বিপদের মুখে পড়ে যেতে পারতো। ধরো তোমাদের একটা কনফারেন্স হচ্ছে, হ্যাঁ, কনফারেন্সে তোমাকে ফাঁসানোর জন্য তোমার প্রতিপক্ষ দল অনেক কথাবার্তা বলতেছে, বা ধরো একটা ডিবেট হচ্ছে, হ্যাঁ, তোমাকে ফাঁসানোর জন্য অনেক কথাবার্তা বলতেছে। তো তুমি যদি সচেতন না হও, তুমি যদি সচেতনতার সাথে তাদের যুক্তিকে খণ্ডন করতে না পারো, স্পিচ দিতে না পারো, তাহলে কিন্তু তুমি একটা ট্রাভেলের ভিতর পড়বা। এখানে ঠিক সেম বিষয়টাই, কন্টেক্সচুয়াল মিনিং অনুযায়ী সেম বিষয়টাই বলছে যে তুমি ধরো একটা বিষয় রয়েছে যে তুমি ঠিকভাবে কথা যদি না বলো তাহলে একটা বিপদে পড়বা। তো এই যে ঠিকভাবে কথা বলা অর্থে আমরা কি ব্যবহার করি? যে শার্প টাং আমরা ব্যবহার করে থাকি। কি ব্যবহার করে থাকি? শার্প টাং, এই যে কথা বলা অর্থে। হ্যাঁ, তো উত্তরটা হবে এই নাম্বার। এখানে আসলে ইন্টেলেক্ট বা ভীষণ বা ট্রিক কোনোটাই আসলে কথা বলা অর্থে বা সরাসরি অ্যাপ্রোচ করা অর্থে কোনো কিছু যাচ্ছে না। উত্তরটা হবে এ, এবং এটাও আমাদের কাইন্ড অফ ভোক্যাবস টাইপের, এবং এটা আমাদের একটু মিনিং বেসড কোয়েশ্চেন ছিল। 28 নাম্বারটা খেয়াল করো, মাই কাজিন ড্যাশ চিকেন পক্স দিস উইকেন্ড। আচ্ছা, মাই কাজিন ড্যাশ চিকেন পক্স দিস উইকেন্ড। আচ্ছা, কোনো রোগে আক্রান্ত হওয়া, হ্যাঁ, ইল, কোনো কিছু কি হওয়া, কোনো কিছুর রোগে আক্রান্ত হওয়া অর্থে আমরা কি ব্যবহার করে থাকি? আচ্ছা, রোগে আক্রান্ত হওয়া অর্থে কাম অ্যালং উইথ, কাম ডাউন উইথ, কাম ওভার উইথ। খেয়াল করো, আমরা জানি হচ্ছে যখন এই যে কাম ডাউন উইথ, হ্যাঁ, এটা উত্তরটা হবে কাম ডাউন উইথ, কাম ডাউন উইথ, কাম রাউন্ড উইথ, কাম অ্যালং উইথ, আর হচ্ছে কি কাম ওভার উইথ। ওকে, খেয়াল করো, এখানে ইল হওয়া বা কি হওয়া? অসুস্থ হওয়া অর্থে, অসুস্থ হওয়া অর্থে। ওকে, এখানে হচ্ছে অসুস্থ হওয়া অর্থে লিখিত অসুস্থ হওয়া অর্থে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কাম ডাউন উইথ, অর্থাৎ কাম ডাউন উইথ অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি অসুস্থ হয়ে যাওয়া। হ্যাঁ, এখানে কাম রাউন্ড উইথ বা কাম অ্যালং উইথ বলতে বোঝা হচ্ছে কোনো কারোর সাথে যাওয়া, বা অ্যাকম্পানিড বাই অর্থ হওয়া। কি অর্থ হওয়া? অ্যাকম্পানিড বাই অর্থে আমরা এই জিনিসটা ব্যবহার করে থাকি কাম অ্যালং উইথ। কাম ওভার উইথ হয় না, কাম রাউন্ড উইথও হয় না, এখানে উত্তর কাম ডাউন উইথ চিকেন পক্স দিস উইকেন্ড। 29 নম্বরটা বলছে দ্য প্যাসিভ ভয়েস অফ শি মেড মি ডু দ্য ইন্টারেস্টিং জব। আচ্ছা, এখানেও আমরা দেখব টেন্সের বিষয়টা। প্রথমত মেড মানে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা যখন প্যাসিভ করি, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার প্লাস V3 এইটা। আর মেডের ক্ষেত্রে যদি পরবর্তীতে অবজেক্ট থাকে, আমরা মেডের ক্ষেত্রে একটা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে মেড টু, তাই না? মেড টু। তাহলে এই জিনিসটা আমরা দেখবো, কোথায় দেখবো? ওয়াজ ওয়্যার প্লাস V3 রয়েছে, আর কোথাও দেখবো মেডের ক্ষেত্রে টু রয়েছে। এই দুইটা জিনিস যদি আমরা এনশিওর করতে পারি তাহলে খুব ইজিলি সলভ করতে পারবো। যেমন এখানে হ্যাড বিন বাদ,
তারপরে আসো এখানে ওয়াজ মেড, এখানে ওয়াজ মেড, এখানে ওয়াজ মেড, অর্থাৎ ওয়াজার প্লাস V3 সবগুলা তিনটাতেই পেলাম। এখন আমরা দেখবো টু রয়েছে কোনটাতে কোনটাতে, এখানে টু নাই, এখানেও টু নাই, তাহলে উত্তরটা হবে কি? উত্তর হবে বি নাম্বারটা। আই ওয়াজ মেড টু ডু দ্য ইন্টারেস্টিং জব বাই হার। খুবই সহজ টেকনিকে কিন্তু তোমরা এভাবে ভয়েস সলভ করতে পারো। 30 নম্বরটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ নিচের কোন ওয়ার্ডসটা আমার সিঙ্গুলার ফর্মে রয়েছে। হ্যাঁ, নিচে কোন ওয়ার্ডটা সিঙ্গুলার ফর্মে রয়েছে। খেয়াল করো, ডেটা, ডেটা হচ্ছে একটা প্লুরাল ফর্ম, ডেটাম থেকে এসেছে হচ্ছে ডেটা, ডেটাম থেকে এসেছে কি? ডেটাম থেকে এসেছে হচ্ছে ডেটা। রেডি, রেডিয়াস থেকে, রেডিয়াস থেকে এসেছে হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে রেডি, রেডিয়াস থেকে এসেছে হচ্ছে রেডি। মিডিয়াম, হ্যাঁ, মিডিয়াম থেকে এসেছে হচ্ছে মিডিয়া। হ্যাঁ, আর অ্যাপেন্ডিক্স, এই যে অ্যাপেন্ডিক্স এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, অ্যাপেন্ডিক্স এটা প্লুরাল ফর্ম হচ্ছে APPEN, APPENDICES, অ্যাপেন্ডিক্সেস। ওকে, তাহলে এই পাশেরগুলো হচ্ছে সিঙ্গুলার আর এই পাশেরগুলো হচ্ছে আমাদের কি? প্লুরাল। অপশনের চেয়ে কি চেয়েছে? সিঙ্গুলার চেয়েছে, তাহলে উত্তরটা হবে কি? ডি নাম্বারটা। 31 আমরা বলছি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যান্টোনিম অফ ডার্থ। ডার্থ মানে কি? ডার্থ মানে আমরা জানি হচ্ছে যেটা অপ্রতুল, অপ্রতুল অর্থে ব্যবহার করা হয়, বা শর্টেজ অর্থে, যেটা হচ্ছে তোমার খুব বেশি নাই, খুবই অল্প পরিমাণ আছে, শর্টেজ অর্থে ডার্থ শব্দটা ব্যবহার করা হয়। তাহলে খেয়াল করো, শর্টেজ অর্থে যদি ডার্ট ব্যবহার করে, স্ক্যারসিটি, শর্টেজ, ডেফিসিয়েন্সি, এই সবগুলাই হচ্ছে আমাদের অপ্রতুল অর্থে ব্যবহার করা হয়। আমার চেয়েছে কি? চেয়েছে হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম হচ্ছে অ্যাবান্ডান্স। অ্যাবান্ডান্স মানে হচ্ছে কি? পর্যাপ্ত। অ্যাবান্ডান্স মানে কি? অ্যাবান্ডান্স মানে হচ্ছে আমাদের পর্যাপ্ত অর্থে ব্যবহার করা হয়, পর্যাপ্ত, পর্যাপ্ত। তাহলে উত্তরটা হবে সি নাম্বারটা। তারপরে খেয়াল করো, আমরা একটু দেখি 32 নম্বরটা বলছে হোয়াট ডাস ইননেট মিনস। হোয়াট ডাস ইননেট মিনস, এটা হচ্ছে আমাদের ভোক্যাবস থেকে আসা, ভোক্যাবস থেকে। তাহলে ইননেট মানেটা হচ্ছে যেটা আমাদের জন্মগত যে বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ, জন্মগত যে প্রবৃত্তিগুলো, সেগুলোকে বলা ইননেট। তাহলে সামথিং দ্যাট ইজ ন্যাচারাল আর ইনবর্ন, অর্থাৎ জন্মগতভাবে তোমরা যেই আচার আচরণ বা যে বিহেভিয়ারগুলো পেয়ে থাকো, যে জেনেটিক্স এনভায়রনমেন্টগুলো পেয়ে থাকো, সেগুলোকে বলা হচ্ছে ইননেট। তাহলে সামথিং দ্যাট ইজ ন্যাচারাল আর ইনবর্ন। আচ্ছা, এরপরে আমাদের প্যাসেজ থেকে মোট 3টা প্রশ্ন এসেছে প্যাসেজ কম্প্রিহেনশন থেকে। তো প্যাসেজ কম্প্রিহেনশন করার ক্ষেত্রে বারবার বলে থাকি যে যখনই কোনো একটা প্যাসেজ দেখবা, তখন তোমাদের কাজ হচ্ছে প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো এসেছে, প্রশ্নগুলো আগে সলভ করবা। সলভ করবা বলতে সেই প্রশ্নগুলো আগে এক নজর দেখবা আর কি, ঠিক আছে? প্যাসেজ পড়ার আগে আমরা একটু প্রশ্নগুলো এক নজর দেখি। প্রথমে ছিল হুইচ ফ্যাক্টর মাস্ট ডিরেক্টলি কন্ট্রিবিউট টু দ্য রোহিঙ্গা মাইগ্রেশন, অর্থাৎ প্রথম প্রশ্নটা হচ্ছে রোহিঙ্গা মাইগ্রেশনের আসলে মূল কারণটা আসলে কি? রোহিঙ্গা মাইগ্রেশনের মূল কারণটা কি? এখানে কি ইকোনমিক অপরচুনিটি, ন্যাচারাল ডিজাস্টার, ভায়োলেন্ট পারসিকিউশন, এথনিক কনফ্লিক্ট, নাকি ডিজায়ার ফর বেটার হিউম্যান রাইটস? কোনটা আসলে মূল কারণ? হ্যাঁ, রোহিঙ্গা মাইগ্রেশন, অর্থাৎ রোহিঙ্গা মাইগ্রেশনের ক্ষেত্রে 34 নম্বর প্রশ্নটা চেয়েছে কি? 34 নম্বর প্রশ্নটা চেয়েছে why is international pressure vital for Rohingya refugees? অর্থাৎ ইন্টারন্যাশনাল প্রেশার নিয়ে একটা প্রশ্ন, যে ইন্টারন্যাশনাল প্রেশারটা আসলে কেন গুরুত্বপূর্ণ? টু ফ্যাসিলিটেট দ্য রিসেটেলমেন্ট ইন কান্ট্রিজ আউটসাইড মায়ানমার, মায়ানমারের বাহিরে তাদের রিসেটেলমেন্ট, তাদের যে হচ্ছে আবাসস্থান তৈরি করা, সেই অর্থে টু এনশিওর দ্যাট দেয়ার রিটার্ন টু মায়ানমার ইজ সেফ, অর্থাৎ মায়ানমারে তাদের যে পরবর্তীতে প্রত্যাবর্তন করা হবে সেটা আসলে যেন নিরাপদ হয়, সেইটার জন্য আমাদের ইন্টারন্যাশনাল প্রেশার গুরুত্বপূর্ণ, নাকি টু প্রোভাইড বেটার লিভিং কন্ডিশনস ফর দেম, তাদেরকে একটা বেটার লিভিং কন্ডিশন দেওয়া, নাকি টু ফোর্স মায়ানমার টু গ্র্যান্ড সিটিজেনশিপ টু রোহিঙ্গা রিফিউজিস? ইন্টারন্যাশনাল প্রেশারটা আসলে কনটেক্সট অনুযায়ী আসলে কিসের জন্য গুরুত্বপূর্ণ? 35 নম্বর প্রশ্নটা ছিল ইন হোয়াট স্পেসিফিক লোকেশন ডু দ্য মেজরিটি অফ রোহিঙ্গা রিফিউজিস রিসাইড ইন বাংলাদেশ? বাংলাদেশের কোথায় আসলে সবচেয়ে বেশি রোহিঙ্গা বসবাস করে? তাহলে প্রশ্নগুলো একটু দেখলাম, এখন আমরা একটু অপশন মানে আমাদের প্যাসেজগুলো একটু দেখার চেষ্টা করি। Migration refers to the movement of people from one place to another, often driven by factors such as conflict, economic hardships, the search for better living conditions. অর্থাৎ মাইগ্রেশন বলা হয় এমন একটি মুভমেন্টকে, এমন একটি চলাচলকে, যে চলাচলের মাধ্যমে মানুষ কী করে? পিপুল ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, অর্থাৎ এক প্লেস থেকে আরেকটা প্লেসে তারা চলে যায়। কেন চলে যায়? বিভিন্ন কারণে। তারা কখনো দেখা যায় যুদ্ধ বিগ্রহ হচ্ছে, কখনো হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা হচ্ছে, কখনো কেউ আবার বেটার লিভিং কন্ডিশন খোঁজার জন্য এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, সেটা হলো মাইগ্রেশন। দ্য রোহিঙ্গা ক্রাইসিস ইজ এ কে এক্সাম্পল অফ ফোর্সড মাইগ্রেশন। রোহিঙ্গা ক্রাইসিসটা হচ্ছে কি? একটা ফোর্সড মাইগ্রেশন ড্রাইভেন বাই মিলিটারি পারসিকিউশন। খেয়াল করো, মিলিটারি পারসিকিউশন ইন মায়ানমার। আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, খেয়াল করো, প্রথম প্রশ্নটা আমাদের কি ছিল?
হুইচ ফ্যাক্টর মোস্ট ডিরেক্টলি কন্ট্রিবিউটেড টু দ্য রোহিঙ্গা মাইগ্রেশন, কোন ফ্যাক্টরটা রোহিঙ্গা মাইগ্রেশনের জন্য গুরুত্বপূর্ণ? দেখো প্রথমটা কিন্তু পেয়ে গেছি, ভায়োলেন্ট পারসিকিউশন অ্যান্ড এথনিক কনফ্লিক্ট ইন মায়ানমার, তাই না? এই যে পারসিকিউশন ইন মায়ানমার, তাই না? এই যে রোহিঙ্গা, দ্য রোহিঙ্গা ক্রাইসিস ইজ এ এক্সাম্পল অফ ফোর্সড মাইগ্রেশন ড্রাইভেন বাই মিলিটারি পারসিকিউশন। মানে পড়তে পড়তে আমরা কিন্তু উত্তরগুলো পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে দ্বিতীয় নাম্বারটা দেখবো, মেনি ফ্লেড টু বাংলাদেশ সেটলিং ইন কক্সবাজার ক্যাম্পস। এই যে কক্সেস বাজার সবচেয়ে বেশি ব্যবহার করে কক্সেস বাজারে, তার মানে লাস্টে যে প্রশ্নটা ছিল আমাদের জন্য সেটার উত্তরটা কী হবে? ডি নাম্বারটা, সবচেয়ে বেশি রিসাইড কোথায় রিসাইড করে? কক্সবাজার। এরকম তোমরা যখন প্রশ্নটা আগে পড়ে তারপরে প্যাসেজে যাবা, তাহলে প্যাসেজ পড়তে পড়তে উত্তরগুলো তোমাদের মাথায় চলে আসবে, বুঝতে পারছো? সেজন্য সবসময় প্রশ্ন সলভ করার আগে প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখবা। ডিসপাইট ইন্টারন্যাশনাল সাপোর্ট, খেয়াল করো ইন্টারন্যাশনাল সাপোর্ট কেন গুরুত্বপূর্ণ, এটা নিয়ে একটা প্রশ্ন ছিল। তাহলে এই পার্টটা আমরা একটু ভালো করে দেখবো। ডিসপাইট ইন্টারন্যাশনাল সাপোর্ট দে ফেস ডায়ার কন্ডিশন, মানে খুবই খারাপ, ডায়ার মানে খুবই খারাপ কন্ডিশন ফেস করতেছে, এন্ড আনসার্টেন ফিউচার, অনিশ্চিত ভবিষ্যৎ ফেস করছে। দ্য অনলি হোপ ফর দেম ইজ আ সেফ ডিগনিফাইড রিটার্ন টু মায়ানমার, বাট পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি মেক্স রিপাট্রিয়েশন আ বিট চ্যালেঞ্জিং। অর্থাৎ তাদের প্রথম যে মানে অনলি যে হোপটা, যে আশা, সেটা হচ্ছে কি তাদের একটা ডিগনিফাইড রিটার্ন, তাদের একটা নিরাপদ সেফ একটা রিটার্ন দিতে হবে। বাট তাদের যে পলিটিক্যাল অস্থিরতা, পলিটিক্যাল যে রাজনৈতিক ইনস্ট্যাবিলিটি, রাজনৈতিক অস্থিরতা মেক্স রিপাট্রিয়েশন, তাদের যে প্রত্যাবর্তন আবিট চ্যালেঞ্জিং, তাদের প্রত্যাবর্তনটাকে খুব চ্যালেঞ্জিং করছে, তাই না? তাহলে ইন্টারন্যাশনাল প্রেশার অ্যাসিস্ট্যান্স দাস হেয়ার ইজ আটারলি নেসেসারি ইন সিকিউরিং দ্য রাইটস অ্যান্ড ইনশিওরিং এ হিউম্যানিটেরিয়ান রিজলিউশন। এর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি? এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল সাপোর্টটা কেন দিচ্ছে তাদেরকে দিচ্ছে তারা যেন খুব সেফলি তাদের দেশে যাইতে পারে, খুব সেফলি যেন তাদের দেশে যাইতে পারে। তাহলে সেফলি তাদের দেশে যাওয়া অর্থে, খেয়াল করো, সেফলি তাদের দেশে যাওয়া টু ইনশিওর দ্যাট দেয়ার রিটার্ন টু মায়ানমার ইজ সেফ। তাহলে উত্তরটা হবে এটার কি? বি নাম্বারটা। আমরা পুরোটা পড়তে হয় নাই, আমরা 3টা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। তাহলে এই যে 35টা প্রশ্ন তোমাদের জন্য ছিল, তার ভিতরে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, প্যাসেজ কম্প্রিহেনশন থেকে শেষে 3টা পেলাম, ভোকাবুলারি থেকে 9টা পেলাম, পার্সোনাল স্পিচ থেকে পেলাম 5টা, তারপরে নাম্বার থেকে একটা, রাইট নাম্বার থেকে 4টা, ভয়েস থেকে 3টা প্রশ্ন পেলাম, ফ্রেজাল ভার্ব থেকে 7টা, সাবজাংটিভ ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকেও 2টা, মানে বেশ কয়েকটা প্রশ্ন আমরা কিন্তু পেলাম। প্যাসেজ থেকে মেবি 4টা আসছে, 3টা লেখা হয়েছে। আচ্ছা, এই যে টপিকগুলো, এই প্রত্যেকটা টপিক কিন্তু তোমরা দেখবা যতগুলা গুচ্ছের বিশ্ববিদ্যালয়ের 4টা না 5টা পরীক্ষা, 5টা পরীক্ষা হয়েছে 20-21 থেকে এ পর্যন্ত, প্রত্যেকটাতে এই টপিকগুলো কিন্তু ইনক্লুড থাকে। তো তোমরা এর বাইরে যে টপিকগুলো আসলে পড়তে পারো সেগুলো হচ্ছে জাস্ট মুখস্থ টপিকগুলো, এর বাইরে আসলে কোনো টপিক নাইও, আর পড়ার মতো কোনো টপিকও নেই। আর তোমরা এই টপিকগুলো জাস্ট একটু পরীক্ষার জন্য, এই 3-4 মাস যে টাইম রয়েছে তোমাদের, 2-3 মাস, এই টপিকগুলো একটু ভালো মতো পড়ে যাবা। তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ থাকবে যে পরবর্তী ক্লাসটা অর্থাৎ 23-24 সেশনে আমি যেবার ভর্তি পরীক্ষা দিতে হয়েছিলাম, সেখানে কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলের জন্য এখানে শেষ করছি, এবং তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষা যেন ভালো হয়, তো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।